বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজির প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। ফেসবুক লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রকৌশলী মোহাম্মদ বাবর আলী, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। ফেসবুক লাইভ ক্লাসের মাধ্যমে ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজির ছাত্রছাত্রীদের পাঠদানের সুযোগ প্রদানের জন্য মহান আল্লাহকে জানাই অশেষ অশেষ শুকরিয়া। আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ সহ কারিগরি শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং এটু এর সকল সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দের প্রতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার পাঠদানের সাবজেক্টের নাম ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার অন, সংক্ষেপে TD1, সাবজেক্ট কোড 66763, সহায়ক বই প্রিন্সিপাল অফ পাওয়ার সিস্টেম BK মেহতা অ্যান্ড রোহিত মেহতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত লাইভ ক্লাসে যে সকল বিষয়ের উপর বিস্তারিত আলোচনা ও ব্যাখ্যা করা হয়েছিল, অর্থাৎ গতকাল লাইভ ক্লাসের পাঠ পরিচিতি ছিল নাম্বার 1, চ্যাপ্টার 6.4 থেকে সমউচ্চতার দুটি পোলের পরিবাহীর মধ্যে ঝুল নির্ণয়ের সূত্র প্রতিপাদন। নাম্বার 2 ছিল চ্যাপ্টার 6.6 সমউচ্চতা সম্পন্ন দুটি সাপোর্টের মধ্যবর্তী ঝোল সম্পর্কিত সমস্যার সমাধান। এই দুটো টপিকস নিয়ে আমরা গত লাইভ ক্লাসে বিস্তারিত আলোচনা ও ব্যাখ্যা করেছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে 17তম লাইভ ক্লাসে যে সকল বিষয়ের উপর বিস্তারিত আলোচনা ব্যাখ্যা করা হবে, অর্থাৎ আজকে লাইভ ক্লাসের পাঠ পরিচিতি। নাম্বার 1, চ্যাপ্টার 6.5 অসম উচ্চতার দুটি সাপোর্টের মধ্যবর্তী ঝোল নির্ণয়ের সূত্র প্রতিপাদন। নাম্বার 2 থাকছে চ্যাপ্টার 6.6 অসম উচ্চতার দুটি সাপোর্টের মধ্যবর্তী ঝোল সম্পর্কিত সমস্যার সমাধান, অর্থাৎ আনইকুয়াল হাইটের আমরা কিছু প্রবলেম দেখব। নাম্বার 3, চ্যাপ্টার 8.3 স্ট্রিং দক্ষতা সমস্যা সমাধান। এগুলো আমরা আগেও দেখেছি, আজকে আবার কিছু একটা প্রবলেম দেখব। নাম্বার 4 থাকছে চ্যাপ্টার 8.5 সাসপেনশন ইনসুলেটরের ভোল্টেজ গ্রেডিং পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই চারটা বিষয় নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা ও ব্যাখ্যা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা আলোচনা করব অসম উচ্চতার দুটি সাপোর্টের পরিবাহীর মধ্যে স্যাগ নির্ণয়ের সূত্রের প্রতিপাদন। এটা আছে চ্যাপ্টার 6.5 থেকে আনইকুয়াল হাইটের সূত্র প্রতিপাদন। সাধারণত পাহাড়ি এলাকায় ওভারহেড লাইন টানার সময় লাইন সাপোর্ট অসমতল অবস্থান করে। অসমতল অবস্থিত A এবং B দুইটি সাপোর্টের সাথে একটি পরিবাহী টানা আছে, চিত্রে প্রদর্শিত। আমাদের এখানে চিত্র দেখানো আছে। এখানে অসমতা আনইকুয়াল হাইট, একটা A সাপোর্ট, একটা B সাপোর্ট। A এবং B সাপোর্টের মধ্যে একটা পরিবাহী টানানো আছে। এখন A সাপোর্টটা নিম্নতল অবস্থিত আর B সাপোর্টটা উচ্চতল অবস্থিত। এখানে N হচ্ছে স্পান বা দুই পোলের আনুভূমিক দূরত্ব, ব্যবধান, বিস্তার যেটা বলি আমরা, এটা মিটার থাকবে। H হচ্ছে দুইটি সাপোর্টের মধ্যবর্তী উচ্চতার পার্থক্য, অর্থাৎ এইটা হচ্ছে A সাপোর্ট হাইট আর এটা হচ্ছে B সাপোর্ট। এই দুইটার মাঝখানের ডিফারেন্স হচ্ছে H, ছোট করে H দ্বারা প্রকাশ করছি। চিত্র থেকে দেখা যাচ্ছে যে H সমান সমান হবে আবার S2 মাইনাস S1। H হচ্ছে এই সাপোর্টের বিয়োগফল, সাপোর্টের বিয়োগফল বা ব্যবধান, অথবা S2 মাইনাস S1। সমউচ্চতার ক্ষেত্রে পরিবাহী স্যাগ বিন্দু বা সময় বিন্দু হতে সাপোর্টদ্বয়ের দূরত্ব সমান থাকে, অর্থাৎ ইকুয়াল হাইটের ক্ষেত্রে দেখা যায় এই স্যাগ পয়েন্ট মাঝখানে থাকে, অর্থাৎ স্যাগ পয়েন্ট থেকে দুটি সাপোর্টের দূরত্ব সমান সমান থাকে। কিন্তু অসম উচ্চতার ক্ষেত্রে পরিবাহী সর্বনিম্ন বিন্দু বা স্যাগ বিন্দু হতে সাপোর্টদ্বয়ের দূরত্ব অসমান বা ভিন্ন ভিন্ন হয়।
চিত্র দেখা যাচ্ছে যে এখানে এটা হচ্ছে স্যাক পয়েন্ট বা সমান বিন্দু। এখান থেকে দূরত্ব, দুইটি দূরত্ব ভিন্ন ভিন্ন বা আনইকুয়াল ডিস্টেন্স থাকে। শিক্ষার্থীবৃন্দ, বোঝার সুবিধার্থে চিত্রটা আবার আমরা এনেছি, তোমাদের একবার আঁকলেই হবে। এখানে টি হলো পরিবাহীর টান বা টেনশন, একক থাকবে কেজিতে। ডাব্লু হচ্ছে 1 মিটার পরিবাহীর ওজন কেজিতে। এক্স হলো, এখানে আমরা আগে বলছি এই দূরত্ব ভিন্ন ভিন্ন হবে স্যাক পয়েন্ট থেকে। তা আমরা নিম্নতলে যে সাপোর্ট থাকবে তার দূরত্ব স্যাক পয়েন্ট থেকে এক্স ওয়ান, সেটাই বলছি। নিম্নবিন্দু হইতে নিম্নতলে অবস্থিত সাপোর্ট এর দূরত্ব এক্স ওয়ান। আর এক্স টু হচ্ছে উচ্চতলে অবস্থিত সাপোর্ট থেকে, এই স্যাক পয়েন্ট থেকে উচ্চতল সাপোর্ট এর দূরত্ব এক্স টু। এখন দূরত্ব ভিন্ন হওয়ার কারণে আমাদের দুটি স্যাক আসবে। এটা হচ্ছে নিম্নতলের সাপোর্টের সাপেক্ষে এস ওয়ান আর উচ্চতলের সাপোর্টের সাপেক্ষে এস টু। এই স্যাক বের করতে হলে আমাদের এই দূরত্ব এক্স ওয়ান আর এক্স টু বের করতে হবে। যদি আমরা এক্স ওয়ান আর এক্স টু বের করতে পারি, তাহলে আমরা অতি সহজেই এই স্যাক এস টু এবং এস ওয়ান বের করতে পারবো। এখন আমরা এক্স ওয়ান আর এক্স টু বের করবো। আমরা জানি সমউচ্চতা সাপোর্টের ক্ষেত্রে স্যাক বিন্দু বা সর্বনিম্ন বিন্দু থেকে যে কোনো দূরত্বের তারের স্যাকের সূত্র ছিল ওয়াই সমান সমান ডাব্লিউ এক্স স্কোয়ার বাই টোয়াইস টি। এটা হচ্ছে যে কোনো বিন্দুর সাপেক্ষে স্যাক। আমরা সাপোর্ট এর ক্ষেত্রে চিন্তা করি, এর ক্ষেত্রে ওয়াই জায়গায় এক্স ওয়ান হবে আর এক্স এর জায়গায় এক্স ওয়ান হবে। তাহলে আমরা পাই এস ওয়ান সমান সমান সাপোর্ট এর স্যাক এস ওয়ান সমান সমান ডাব্লিউ এক্স ওয়ান স্কোয়ার বাই টোয়াইস টি। অনুরূপভাবে সাপোর্ট পির ক্ষেত্রে পাই এস টু সমান ডাব্লিউ এক্স টু স্কোয়ার বাই টোয়াইস টি। এখন আমাদের এক্স ওয়ান আর এক্স টু বের করতে হবে পৃথকভাবে। আমরা জানি ব্যবধান, দুই পোলে ব্যবধান বা স্প্যান, সেটা হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু বা এক্স টু প্লাস এক্স ওয়ান, এটা সমীকরণ 1। আমরা পরে স্যাক দ্বারা বিয়োগ করলাম, এস টু মানে এস ওয়ান করলাম, এস টু হচ্ছে এটা আর এটা হচ্ছে এস ওয়ান। এখান থেকে আমরা ডাব্লিউ বাই টোয়াইস টি কমন নেই, তাহলে থাকে এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার ভিতরে থাকে ব্র্যাকেটের ভিতরে। পরবর্তীতে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ভাঙি, তাহলে এটা আছে এক্স টু প্লাস এক্স ওয়ান পাই গুণ এক্স টু মাইনাস এক্স ওয়ান। আমরা আগেই লিখেছি এক্স টু প্লাস এক্স ওয়ান হচ্ছে এল এই সমীকরণ। তাহলে এখানে আমরা এল বসালাম, তাহলে এখানে আছে ডাব্লিউ এল বাই টোয়াইস টি ইন্টু এক্স টু মাইনাস এক্স ওয়ান। অর্থাৎ ফাইনালি পাই আমরা এক্স টু মাইনাস এক্স ওয়ান সমান সমান ডাব্লিউ এল বাই টোয়াইস টি ইন্টু এক্স টু মাইনাস এক্স ওয়ান। আবার আমরা এস টু মাইনাস এস ওয়ান পাই এইচ, যেহেতু বাম পাশ সমান, অর্থাৎ ডান পাশ সমান লিখতে পারি আমরা। অথবা আমরা লিখতে পারি ডাব্লিউ এল বাই টোয়াইস টি ইন্টু এক্স টু মাইনাস এক্স ওয়ান সমান সমান এইচ। এখান থেকে আমরা এক্স টু মাইনাস এক্স ওয়ান বের করি সমান টু টেইচ বাই ডাব্লিউ এল, এটা সমীকরণ 2। তাহলে আমরা এই একটা সমীকরণ পেলাম, এক্স টু প্লাস এক্স ওয়ানের সূত্র পেলাম 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর সমীকরণ পেলাম এক্স টু মাইনাস এক্স ওয়ানের সমীকরণ। এই সমীকরণ দ্বয় আমরা সলিউশন করব। এটা আমরা লিখছি 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। এই সমীকরণ দুইটি সমাধান করে পাই আমরা এক্স ওয়ান সমান সমান এল বাই টু মাইনাস টিএইচ বাই ডাব্লিউ এল, আর এক্স টু সমান সমান এল বাই টু প্লাস টিএইচ বাই ডাব্লিউ এল। এখন ডাটা সব ঠিক আছে, এক্স ওয়ান এর ক্ষেত্রে এখানে মাইনাস আর এক্স টু ক্ষেত্রে এখানে প্লাস, এটাই মনে রাখতে হবে। তাহলে এক্স ওয়ান এবং এক্স টু মান নির্ণয় করে সহজে আমরা এক্স ওয়ান এর এক্স টু স্যাক দ্বারা বের করতে পারি। এক্স ওয়ান এর সমীকরণ থেকে দেখা যাচ্ছে যে এক্স ওয়ান এখানে মাইনাস আছে, তাহলে প্রথম টার্মটা যদি বড় হয় এইটা ছোট হয় তাহলে প্লাস হবে এক্স ওয়ান এর মান, অথবা এইটা যদি ছোট হয় এইটা বড় হয় তাহলে মাইনাস হবে। তাহলে এক্স এর মান প্লাস মাইনাস দুটোই হতে পারে, কিন্তু এক্স টুর মান সর্বদাই প্লাস, যেহেতু মাঝখানে প্লাস আছে তাহলে এক্স টুর মান সবসময় প্লাস হবে। আর এক্স এর মান মাইনাস হতে পারে, প্লাস হতে পারে। যদি এক্স এর মান পজিটিভ হয় বা প্লাস হয়, পজিটিভ হলে এ সাপোর্ট অবস্থান তার এই সমন্বয় বিন্দু ও এর যে পাশে বি সাপোর্ট আছে তার বিপরীত পাশে হবে। অর্থাৎ এক্স এর মান পজিটিভ হলে স্যাক বিন্দু ভিতরে পড়বে আর সাপোর্ট দ্বয় দুই পাশে থাকবে। পক্ষান্তরে এক্স এর মান নেগেটিভ হলে এ এবং বি উভয় সাপোর্টই অবস্থান তারের সমন্বয় বিন্দু এর একই পাশে থাকবে। অর্থাৎ এক্স ওয়ান এর মান যদি নেগেটিভ হয় তাহলে স্যাক পয়েন্টটা দুই পোলের বা দুই সাপোর্টের বাইরে পড়তেছে,
আর দুইটা সাপোর্ট একই পাশে থাকবে। এটা হচ্ছে তাৎপর্য। এক্স এর মান নেগেটিভ হলে একটা হবে চিত্র, আর এক্স এর মান পজিটিভ হলে চিত্র ভিন্ন হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা সমস্যা দেখব। এটা চ্যাপ্টার 6.6 থেকে নেওয়া, একই এই আনইকুয়াল হাইটের প্রবলেম। সমস্যা 1, কোন নদীর দুই তীরে অবস্থিত দুইটি তার উচ্চতা পানির তলতে 100 মিটার ও 200 মিটার। তার দুটি আনুভূমিক দূরত্ব 1000 মিটার। পরিবাহী সর্বোচ্চ টান 4000 কেজি। প্রতি মিটার পরিবাহী ওজন 0.5 কেজি হলে নদীর মধ্যবর্তী স্থানে পরিবাহী কত ফুট থাকবে? এখন সমাধান দেখি। দেওয়া আছে, আমরা ধরি পানির তল থেকে নিম্নতল অবস্থিত টাওয়ার এর উচ্চতা P1 সমান সমান 100 মিটার ধরলাম, এটা P1 ধরলাম। আর উচ্চতা টাওয়ার উচ্চতা P2 ধরলাম 200 মিটার। তাহলে টাওয়ার দ্বারা উচ্চতা পার্থক্য H যদি প্রকাশ করি আমরা, H সমান সমান P2 মাইনাস P1 পাই, এটা 100 মিটার। আর আনুভূমিক দূরত্ব বা স্প্যান দেওয়া আছে 1000 মিটার। টেনশন দেওয়া আছে 400,000 কেজি। আর প্রতি মিটার ওজন হচ্ছে 0.5 কেজি। এখন বের করতে হবে নদীর মধ্যবর্তী স্থানে পানির তল হতে পরিবাহী উচ্চতা, যেটা আমরা H দ্বারা প্রকাশ করছি, H ইকুয়াল টু what? তারের সর্বনিম্ন বিন্দু হতে নিম্নতল অবস্থিত টাওয়ারের আনুভূমিক দূরত্ব x1 যদি ধরি, x1 হলো আমরা জানি আগেই, জানি এই সূত্র জানি, L/2 মাইনাস KH/WL। L এর মান TH, WL এর মান বসানোর পর পাই আমরা মাইনাস 300 মিটার, অর্থাৎ x1 এর মান নেগেটিভ আসছে। তাহলে আমরা এর তাৎপর্য লিখতে পারি, x1 এর মান নেগেটিভ দ্বারা বোঝায় যে উভয় টাওয়ার অর্থাৎ তারের স্যাক বিন্দু বা সমবিন্দু একই পাশে অবস্থিত, অর্থাৎ স্যাক বিন্দুটি হবে টাওয়ার দ্বয়ের বাইরে অবস্থিত। টাওয়ার দ্বয় একই পাশে, আর স্যাক বিন্দুটা হবে টাওয়ার দ্বয়ের বাইরে অবস্থিত। চিত্র আঁকলেও হবে, এটা চিত্র আঁকা ছাড়া আমরা সমাধান দেখবো। তাহলে সারের সমবিন্দু হইতে টাওয়ার দ্বয়ের মধ্যবিন্দু দূরত্ব আমরা বের করি, সেটা সূত্র ছিল x সমান L/2 মাইনাস x1। এটা মাইনাস মাইনাসের পরে প্রতি প্লাস হয়ে গেল, এটা হচ্ছে 800 মিটার। অর্থাৎ মধ্যবিন্দু হতে স্যাক পয়েন্টের দূরত্ব 800 মিটার। এখন আমরা দুটি স্যাক বের করব। নিম্নতলে অবস্থিত টাওয়ারের সাপেক্ষে পরিবাহী স্যাক S1 ধরছি, S1 W(x1)² এই মানগুলো বসানোর পর পাই 5.625 মিটার। টাওয়ার দ্বয়ের মধ্যবিন্দু সাপেক্ষে পরিবাহী স্যাক দিয়ে S মিনিট ধরি, সেটা হচ্ছে সূত্র W(x2)² এটা বসানোর পর আছে 40 মিটার। তাহলে আমরা সরাসরি চিত্র সরাসরি লিখব, নদীর মধ্যবর্তী স্থানে পানির তল হতে পরিবাহীর উচ্চতা H হলো P1 মাইনাস S1 প্লাস S মিড। এটা সূত্র মনে রাখলে হবে। চিত্র না আঁকেও আমরা করছি, যেহেতু চিত্র সূত্র মনে রাখতে হবে। তাহলে P1 হচ্ছে 100, S1 এটা আর S মিড এটা, বসানোর পর পাই আমরা 134.375 মিটার, 134.375 মিটার। অর্থাৎ নদীর মধ্যবর্তী স্থানে পানির তল থেকে পরিবাহী হাইট হবে, উচ্চতা হবে এত মিটার। এটাই আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা চ্যাপ্টার 8.3 থেকে স্ট্রিং দক্ষতা সমস্যা দেখব। এটার সমস্যা হচ্ছে, একটি 3 ফেজ ওভার লাইনের 3 ইউনিটের স্ট্রিং আছে। উপর থেকে প্রথম ও দ্বিতীয় ইউনিটের আড়াইতে ভোল্টেজ যথাক্রমে 8 কেভি এবং 12 কেভি হলে নির্ণয় করো শান্ট ও মিউচুয়াল ক্যাপাসিট্যান্স অনুপাত 2 নম্বর লাইন ভোল্টেজ। এখন আমাদের ইউনিট আছে 3টা, এখানে প্রথম ও দ্বিতীয় ইউনিটে ভোল্টেজ দেওয়া আছে। তাহলে আমরা সমাধান করি দেখি। ইউনিট সংখ্যা 3, প্রথম ইউনিটে ভোল্টেজ আমরা V1 দ্বারা প্রকাশ করি, V1 হলো 8 কেভি। দ্বিতীয় ইউনিট ভোল্টেজ V2 হচ্ছে 12 কেভি। আমাদের যেটা বের করতে হবে শান্ট ও মিউচুয়াল ক্যাপাসিটর অনুপাত, এটা কে বের করলে হবে, আমরা কে সমান সমান শান্ট ক্যাপাসিট্যান্স বাই মিউচুয়াল ক্যাপাসিট্যান্স বা এই ক্যাপাসিট্যান্সের অনুপাত সমান সমান হট, এইটা আমাদের বের করতে হবে। আর বের করতে হবে লাইন ভোল্টেজ, তাহলে আমাদের কে এর মান আর ভি এর মান বের করলেই হবে। আমরা জানি V2 সূত্র হলো V2 সমান সমান V1 1 প্লাস কে, এটা আমরা এই পাশে এভাবে লিখলাম 1 প্লাস কে সমান সমান পাই V2 বাই V1। যেহেতু কে বের করবো, কে আমরা বাম পাশে নিয়ে আসলাম, অর্থাৎ কে সমান সমান V2 বাই V1 মাইনাস 1।
এখন আমরা V2 আর V1 এর মান বসে 1 বিয়োগ করার পর কে পাই 0.5। অর্থাৎ শান্ট ক্যাপাসিট্যান্স ও মিউচুয়াল ক্যাপাসিট্যান্সের অনুপাত, যেটা কে দ্বারা প্রকাশ করি, কে এর মান হচ্ছে 0.5। এটাই আমাদের আনসার একটা। যেহেতু আমার কে বেড়ে গেছে, এখন আমরা 320 ভোল্টেজ বের করবো। V3 সমান V1 1 প্লাস 3K প্লাস K স্কয়ার, এটা V3 সূত্র। এখন আমরা এই মানগুলো বসিয়ে পাই 22 কেভি। অতএব 320 ভোল্টেজ V3 হচ্ছে 22 কেভি। যেহেতু 3টে ভোল্ট ইউনিট আছে, তাহলে ভিপি হবে এই 3 ইউনিটের ভোল্টেজ যোগফল V1 প্লাস V2 প্লাস V3, এই তিনটা যোগ করলে আসে 42 কেভি। আর লাইন ভোল্টেজ হবে √3 ফেজ ভোল্টেজ, √3 × 42, এটা পাই আমরা ফাইনালি 72.746 কেভি। এটাই আনসার। লাইন ভোল্টেজ এত, আর মিউচুয়াল শান্ট এবং মিউচুয়াল ক্যাপাসিটর অনুপাত এত, এই দুইটা আমাদের আনসার। আমরা এ সম্পর্কে আরো একটা সমস্যা দেখবো। একটি 3 ফেজ ওভারহেড লাইনের 3 ইউনিটের ইনসুলেটরে 3টি মালা আছে। দ্বিতীয় ও তৃতীয় ইউনিটের আড়াইতে ভোল্টেজ যথাক্রমে 15 কেভি এবং 20 কেভি হলে নির্ণয় করো লাইন ভোল্টেজ এবং স্ট্রিং দক্ষতা। এখানে আমাদের 3টা ইউনিট আছে। সিমিলারলি দ্বিতীয় ইউনিটের ভোল্টেজ দেওয়া আছে 15 কেভি আর তৃতীয় ইউনিটের ভোল্টেজ 20 কেভি। বের করতে হবে লাইন ভোল্টেজ কত আর স্ট্রিং দক্ষতা কত। সমাধান দেওয়া আছে, ইউনিট সংখ্যা যদি আমরা n দ্বারা প্রকাশ করি, n সমান সমান 3। দ্বিতীয় ইউনিটের ভোল্টেজ V2 15 কেভি, তৃতীয় ইউনিটের ভোল্টেজ V3 20 কেভি। লাইন ভোল্টেজ হট আর স্ট্রিং এর দক্ষতা কত। আমরা জানি V2 সমস্যা আমাদের V1 1 প্লাস কে, আমাদের V1 বের করতে পারে, কে বের করতে হবে। তাহলে এই দুটি ইকুয়েশন আমাদের V2 সমীকরণ, আর এটা হচ্ছে V3 সমীকরণ। V3 সমান সমান এটা। এখন আমরা এই দুটো সমীকরণ সমাধান করে আমরা প্রথমে কে বের করবো, পরে কে বের করলে V1 বেড়ে যাবে। কে বের করার জন্য আমরা 2 নং সমীকরণকে 1 নং সমীকরণে ভাগ করি। ভাগ করলে বাম পাশে থাকে V3/V2, ডান পাশে এটা থাকে, পরে V1 উপর নিচে থেকে কাটা যাবে। আর V3 মান 20 কেভি আর V2 মান 15 কেভি, মান বসানোর পর এখানে V1 কাটা গেছে, তাহলে এটা থাকছে। এটা আমরা 5 দিয়ে ভাগ করলাম, 4 5 20, 3 5 20, 3 5 15, তাহলে 5 দিয়ে কাটলে 4 আর এখানে 3 থাকে, 3 5 15। এখানটা আমাদের দ্বিঘাত সমীকরণ সমাধান করতে হবে। আমরা আর গুণ করি, 3 + 9K + 3K স্কয়ার সমান সমান 4 + 4K। পক্ষান্তর করে পাই আমরা 3K স্কয়ার + 5K - 1 সমান 0। এটা দ্বিঘাত সমীকরণ। আমরা দ্বিঘাত সমীকরণের ফর্ম জানি। যদি দ্বিঘাত সমীকরণটা স্ট্যান্ডার্ড হচ্ছে x স্কয়ার bx + c সমান 0 হলে x হবে -b ± b স্কয়ার - 4ac/2ic, x এর দুটো মান আসবে। তাহলে আমাদের সমীকরণটাও দ্বিঘাত এই ফর্মে আসছে। এখানে a বলতে 3 আর x হলো k আর b হচ্ছে 5 আর c হলো -1, তাহলে কি হবে -b অর্থাৎ -5 ± b স্কয়ার 5 স্কয়ার - 4, a হচ্ছে 3, c হচ্ছে -1, নিচে থাকবে 2ic, যে 2ic আছে 2 * a হলো 3। তাহলে আমাদের এখানে কে দুটি মান আসবে, আমরা এটা ব্র্যাকেটের ভিতরটা সমাধান করে আমরা গুণ করে আনলাম। √37 পাই। এখানে আমরা 3 × 12 প্লাস হয়ে যায় আর 25 37 হয়ে যায়, 37 হয়। তাহলে কে ওই 37 কে রুট করি, তাহলে আসে 6.08। প্লাস মাইনাস থাকে, তাহলে কে এর মান একবার এটা একবার প্লাস নিতে হবে, এটা মাইনাস নিতে হবে, কে এর মান দুইটা আসবে। প্রথমে আমি প্লাস নিছি, -5 + 6.08/6, তাহলে থাকে কে এর মান আসে 0.18। এটা মান গ্রহণযোগ্য প্লাস মানটা। এখানে যদি আমরা মাইনাস নেই, তাহলে আসে -1.8476, এটা গ্রহণযোগ্য না। কে এর মান মাইনাস হবে না আর একের চেয়ে বেশি বড় হবে না, এটা গ্রহণযোগ্য হবে না। তাহলে কে এর মান হবে আমাদের 0.18। এখন কে পেয়ে গেলে আমরা বাকিটা পেতে পারি। আমরা কে ধরছি 0.18, তাহলে আমরা V2 সূত্র জানি V1 1 × K, আমরা এখানে সরাসরি V1 লিখলাম।
V1 সমান সমান V2 বাই 1 বাই K 1 প্লাস K সরি V1 সমান সমান V2 বাই 1 প্লাস K। তাহলে এটা V2 মান, এইটা K এর মান বসানোর পরে পাই আমরা 12.7 কেভি, অর্থাৎ প্রথম ইউনিটের ভোল্টেজ V1 পাই আমরা 12.7 কেভি। তাহলে V1 পেয়ে গেছি, K পেয়ে গেছি। এখন আমাদের ইউনিট তিনটা আছে, আমরা তিনটা যোগ করলে আমরা ফেজ ভোল্টেজ পাবো। ভিপি হলো V1 প্লাস V2 প্লাস V3, এটা V1 এর মান, এটা V2 এর মান, V2 এর মান যোগ করে পাই 47.7 কেভি। লাইন ভোল্টেজ হবে √3 ইন্টু ফেজ ভোল্টেজ, √3 ইন্টু R2, তাহলে ফাইনালি গুণ করে পাই 82.62 কেভি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, লাইন ভোল্টেজের জন্য অ্যান্সার এটা। আর যেহেতু আমাদের ইউনিট সংখ্যা তিনটা আছে, স্টিং দক্ষতা পার্সেন্টেজ স্টিং এফিসিয়েন্সি হবে ভিপি বাই 3 ইন্টু V3। এখানে ছিল n ইন্টু Vn, n বলতে 3 বুঝাইছে, তাহলে 3 ইন্টু V3, আর উপরে আসবে ফেজ ভোল্টেজ, আর এখানে লাস্ট ইউনিটের ভোল্টেজ n যত থাকবে সেটা আসবে ইন্টু 100 শতকরা করার জন্য। তাহলে আমাদের ভিপির মান 47.7, 3 V3 হচ্ছে 20 কেভি, বসানোর পর ইন্টু 100, এটা আমরা পাই 79.5, অর্থাৎ পার্সেন্টেজ স্টিং এফিসিয়েন্সি 79.5, আর লাইন ভোল্টেজ হচ্ছে 82.62 কেভি। এই দুটোই আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একটা থিওরি দেখবো যে কিভাবে ইনসুলেটরের ভোল্টেজ গুলো ইকুয়াল করা যায় বা ভোল্ট স্টিং এর দক্ষতা বৃদ্ধি করা যায়। এটা চ্যাপ্টার 8.5। একটা পদ্ধতি আছে ভোল্টেজ গেডিং করে স্টিং এর দক্ষতা বৃদ্ধি করা যায় বা স্টিং এর ভোল্টেজ প্রতি ইউনিটে ভোল্টেজ সমান করা যায়। এইটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এই পদ্ধতিতে বিভিন্ন সাইজের ডিস্ক ইনসুলেটর স্টিং ব্যবহার করে স্টিং এর দক্ষতা বৃদ্ধি করা যায়। অর্থাৎ ডিস্কের সাইজ ভিন্ন ভিন্ন হবে, ভিন্ন ভিন্ন ডিস্কের সাইজ ব্যবহার করে আমরা স্টিং এর দক্ষতা বা ভোল্টেজ সমান করতে পারি। এমন ভাবে ইনসুলেটর গুলো স্টিং এ সাজানো হয় যাতে শীর্ষ ইউনিটের ক্যাপাসিট্যান্স মান সবচেয়ে কম থাকে এবং ক্রমান্বয়ে অন্যান্য ইউনিটের ক্যাপাসিট্যান্স মান বৃদ্ধি হতে থাকে। তাহলে উপরের ইউনিটের ক্যাপাসিট্যান্স হবে সবচেয়ে কম, আর নিচের ইউনিটগুলো ক্যাপাসিট্যান্স বাড়বে। কেন ভোল্টেজটা হচ্ছে সে ব্যাখ্যা করছি আমরা, যেহেতু ভোল্টেজ ক্যাপাসিট্যান্সের ব্যস্তানুপাতিক, সেহেতু এই পদ্ধতিতে প্রতি ইউনিট আড়াই ভোল্টেজ সমান করা যায়। এইটা আমরা কারণ হচ্ছে যে আমরা দেখছি যে উপরে ইউনিট ভোল্টেজ কম পাই, তাহলে উপরে ইউনিট ভোল্টেজ সমান বেশি করতে হলে এখানে ইউনিট ক্যাপাসিট্যান্স কমাইতে হবে। এরকম এইভাবে ক্রমান্বয়ে উপরে কম আস্তে আস্তে বৃদ্ধি করতে হবে। এখানে 4টা ডিস্ক দেখানো আছে, চিত্রটা আবার আঁকছি বোঝার সুবিধার্থে। 4 ইউনিট বিশিষ্ট একটি সাসপেনশন ভোল্টেজ গ্রেডিং চিত্রের মধ্যে দেখানো হলো 4টা ইউনিট, 1 2 3 4। C1 হচ্ছে শীর্ষ ইউনিটের মিউচুয়াল ক্যাপাসিট্যান্স, এটা হচ্ছে C1। ভিতরে C2 C3 C4, এটা লিখছি C2 C3 C4 যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ইউনিটের মিউচুয়াল ক্যাপাসিট্যান্স। এক্ষেত্রে C লেস দ্যান C2 লেস দ্যান C3 লেস দ্যান C4, অর্থাৎ C1 সবচেয়ে ছোট, আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে C4 সবচেয়ে বড় হবে। আর C হচ্ছে প্রতি ইউনিটের আর্থ ক্যাপাসিট্যান্স, এখানে আর্থ ক্যাপাসিট্যান্স সমান থাকবে, একই থাকবে। এখন আমরা প্রথম ইউনিটের সাথে C সমান লিখছি K ইন্টু C1, এটা আমরা ধরলাম, বা K সমান সমান C বাই C1, সেখান থেকে আমরা ধরে C সমান লিখতে পারি K ইন্টু C1, K একটা অনুপাত। এখন আমরা যখন ভোল্টেজ বিভিন্ন ক্যাপাসিট্যান্সের বা বিভিন্ন সাইজে ডিস্ক ব্যবহার করবো, মনে করি ভোল্টেজ গুলো সব সমান হয়েছে, তাহলে প্রত্যেকটি ভোল্টেজ ভি 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 হচ্ছে প্রতি ইউনিট আড়াই ভোল্টেজ। গেডিং করার পরে আগে কম বেশি থাকবে, কিন্তু গেডিং করার পর মনে করি সবগুলো ভোল্টেজ সমান হয়েছে, তাহলে প্রত্যেকটি ডিস্কের আড়াই ভোল্টেজ বা ইউনিট আড়াই ভোল্টেজ ভি। তাহলে এখানে আমরা ডিস্ক ব্যবহার করছি 4টা, তাহলে 4V, অর্থাৎ ফেজ ভোল্টেজ বা একটা পরিবাহী ভোল্টেজ হবে ভিপি সমান 4V, প্রত্যেকটি ডিস্কের ভোল্টেজ ভি। এখন এ বিন্দুতে কেসিএল প্রয়োগ করে পাই, এইটা হচ্ছে এই বিন্দু, এখানে কেসিএল প্রয়োগ করি, ইনকামিং কারেন্ট সমান আউটগোয়িং কারেন্ট। এখানে ইনকামিং হচ্ছে বড়তর I2 আর আউটগোয়িং হচ্ছে বড়তর I1 মাইনাস ছোট আর ছোটতর I1, সেটাই লিখছি I2 সমান বড়তর I1 প্লাস ছোটতর I1। আমরা I সমান জানি ভি ওমেগা সি জানি, এখান থেকে I2 মানে ভি ওমেগা C2, কারণ I2 এর ভোল্টেজ হচ্ছে ভি ওমেগা আর ক্যাপাসিট্যান্স C2।
সিমিলারলি ডান পাশে বড় I1 আছে, এর ভোল্টেজ হচ্ছে ভি ওমেগা ক্যাপাসিট্যান্স C1, আর ছোটতর I1 এর ভোল্টেজ ভি ওমেগা ক্যাপাসিট্যান্সের সি। এটাই বসালাম। আমরা চিত্রটা বোঝার জন্য আবার টানছি। তাহলে ওখানে ভি ওমেগা কাটার পর থাকে C2 সমান C1 প্লাস সি। এখন সির মান যদি বসাই দিই, আমরা কেসি বলে লিখছি, তাহলে C2 সমান C1, এখানে C1 কমন নিলাম, 1 প্লাস কে থাকে। তাহলে এটা 1 নম্বর সমীকরণ C2 এর মান C1 এর সাপেক্ষে। তাহলে C2 সমান C1 1 প্লাস কে, এটা সমীকরণ 1। এখন যদি আমরা C3 বের করি, তাহলে আমরা বি বিন্দুতে কেসিএল প্রয়োগ করি। এইটা বি বিন্দু, এখানে বড়তর I3 হলো ইনকামিং, আউটগোয়িং হচ্ছে বড়তর I2 আর ছোটতর I2, সেটাই লিখছি আমরা ইনকামিং কারেন্ট সমান সমান আউটগোয়িং কারেন্ট। এখন I3 হচ্ছে ভি, এখন ওমেগা C3, ভি ওমেগা C3, বড়তর I2 তো হচ্ছে ভি ওমেগা C2, আর ছোটতর I2 হচ্ছে এখানে যখন আমরা প্রয়োগ করব, তাহলে এইটার আর সাথে কানেক্টেড, এই জন্য এইটার ভোল্টেজ হবে টুয়াইস ভি, এই ভি আর এই ভি যোগ হবে। যখন আমরা এইটা সার্কিট চিন্তা করব, এইভাবে চিন্তা করতে হবে। তাহলে এখানে ভি প্লাস ভি টুয়াইস ভি, এখানে টুয়াইস ভি ক্যাপাসিট্যান্স সি, তাহলে টুয়াইস ভি ওমেগা সি, এইভাবে কিন্তু টুয়াইস ভি আসবে। আর এইগুলো প্রত্যেকটা আলাদা ভিবি। আর যেহেতু এটা আর্থের সাথে আছে, তাহলে এইখান থেকে এই পর্যন্ত যোগ করতে মোট ভোল্টেজ, তাহলে ভি প্লাস ভি টুয়াইস ভি। এখন যদি আমরা প্রথমে ভি ওমেগা বাদ দিলে C3 সমান সমান C2 প্লাস টুয়াইস সি পাই। এখন আমরা C2 আর সি জায়গা বসালাম টুয়াইস C1 কে C1, তাহলে এখানে C2, এখান থেকে টুয়াইস সি জায়গা বসালাম টুয়াইস কে C1, সরি, এখানে সির মান হলো কে C1, তাহলে 2 থাকলো 2 কে C1। পরবর্তীতে C2 মান বসাই, C1 1 প্লাস কে, আর এই 2 কে C1 আছে, এখান থেকে আমরা C1 যদি কমন নেই, এখানে 1 প্লাস কে থাকে, এখানে টুয়াইস কে থাকে, তাহলে যোগ করলে থ্রাইস কে, তাহলে C1 1 প্লাস থ্রাইস কে সমান সমান, এটা আমরা 2 নম্বর সমীকরণ। তাহলে C3 মান আর লাস্টে আসে C1 ইন্টু 1 প্লাস থ্রাইস কে। অনুরূপভাবে যদি আমরা C4 বের করি, তাহলে আমাদের এই ডি বিন্দুতে কেসিএল প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে আমরা পাই C4 পাবো। আমরা এটা করলাম না, এটা অনুরূপভাবে লিখলাম। তাহলে C4 সমান সমান আসবে C1 ইন্টু 1 প্লাস 6 কে, 1 প্লাস 6 কে। তাহলে আমরা তিনটে মান পেলাম। C1 এর সাপেক্ষে C1 তো আছেই, C1 এর সাপেক্ষে C2 মান পেলাম, C1 এর সাপেক্ষে C3 মান পেলাম, আর C1 এর সাপেক্ষে C4 মান পেলাম। আমরা C1 কে স্ট্যান্ডার্ড ধরছি। তাহলে আমরা লিখলাম শীর্ষ ইউনিটের ইন্টারিয়ার ক্যাপাসিট্যান্স C1 যদি হয়, দ্বিতীয় ইউনিট ক্যাপাসিট্যান্স C2 সেটা হবে C1 ইন্টু 1 প্লাস কে, আর তৃতীয় ইউনিটের ক্যাপাসিট্যান্স C3 যদি হয়, সেটা আছে C1 1 প্লাস 3 কে, আর চতুর্থ ইউনিটের C4 সেটা আছে C1 ইন্টু 1 প্লাস 6 কে। অর্থাৎ দেখা যাচ্ছে যে 4 ইউনিট বিশিষ্ট একটি সাসপেনশন ইনসুলেটরের ভোল্টেজ গেটিং করতে হলে শীর্ষ ইউনিট হইতে লাইন ক্যাপাসিট্যান্স অনুপাত আমরা C1 দিয়ে ভাগ করি, তাহলে এখানে থাকবে 1, এখানে 1 প্লাস কে থাকবে, 1 প্লাস 3 কে, 1 প্লাস 6 কে অনুপাত যদি করি, তাহলে অনুপাতগুলো হবে এটা 1 ধরবো, এটা 1 প্লাস কে, আর 1 প্লাস 3 কে, 1 প্লাস 6 কে, এই অনুপাতে ক্যাপাসিট্যান্স গুলো অনুপাতে বেসগুলো সাজাইতে হবে। অর্থাৎ প্রথমটা শীর্ষ ইউনিটের 1 হলে এটা 1 প্লাস কে হবে, পরেরটা হবে 1 প্লাস 3 কে, পরেরটা হবে 1 প্লাস 6 কে, এই অনুপাতে সাজাইতে হবে। উপরোক্ত অনুপাতে ক্যাপাসিট্যান্স গুলো গ্রেডিং করলে প্রতি ইউনিটের ভোল্টেজ সমান হয়ে যাবে। আমরা সমান ধরছি, সমান করার পরে এই অনুপাত পাই। এই পদ্ধতিতে সর্বপ্রথম লাইন ইউনিটের ইনসুলেটর আকৃতি বৃহৎ হয়, অর্থাৎ নিচের যে লাইন ইউনিট থাকবে সেটা আগে বড় হবে, এবং ক্রমান্বয়ে যত শীর্ষের দিকে যাওয়া যায় ততই ইউনিটের সাইজ গুলো ছোট হতে থাকবে, অর্থাৎ উপরের ইউনিট গুলো ছোট হবে। এর বিভিন্ন সাইজের ইনসুলেটর ব্যবহার করার কারণে এই পদ্ধতি তেমন ব্যবহার করা যায় না। এটাই বড় অসুবিধা, যেখানে বিভিন্ন সাইজের ইউনিট ব্যবহার করতে হয়, এইটা বিরাট বিরাট ডিসঅ্যাডভান্টেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে লাইভ ক্লাস শেষে হোমওয়ার্ক হিসেবে তোমাদের থাকছে, এক নম্বর প্রশ্ন থাকছে, অসম উচ্চতার সাপোর্টের ক্ষেত্রে নদীর মধ্যবর্তী স্থানে পানির তল হতে পরিবাহীর উচ্চতা নির্ণয়ের সূত্রটি প্রতিপাদন করতে হবে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে,
সাসপেনশন ইনসুলেটর স্ট্রিং এর ডিস্ক গুলোতে ভোল্টেজ বৈষম্য বা কম বেশি হয় কেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন থাকছে স্ট্রিং এর দক্ষতা উন্নয়নের যে কোনো একটা পদ্ধতি বর্ণনা করো। এখানে অনেকগুলো পদ্ধতি আছে, তো একটা পদ্ধতি বর্ণনা, সবগুলো পড়তে হবে কিন্তু একটা পদ্ধতি বর্ণনা পরীক্ষা আসে। প্রশ্ন 4 নম্বর কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা প্রমাণ আসে। ইউনিট বিশিষ্ট একটি সাসপেনশন ইনসুলেটরের প্রতিটি ডিস্কের ভোল্টেজ বিভাজনের সূত্র প্রতিপাদন করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী লাইভ ক্লাসে যে সকল বিষয়ের উপর বিস্তারিত আলোচনা ও ব্যাখ্যা করা হবে সেগুলো হচ্ছে, অর্থাৎ আগামী লাইভ ক্লাসের পাঠ পরিচিতি আমরা চ্যাপ্টার 1 নম্বর থাকবে চ্যাপ্টার 13.3 থেকে ওভারহেড লাইনের ইন্ডাকট্যান্স নির্ণয় সম্পর্কিত সমস্যার সমাধান দেখব। নাম্বার 2 চ্যাপ্টার 14.2 থেকে এক ফেজ ওভারহেড লাইনের ক্যাপাসিটর নির্ণয়ের সমীকরণ প্রতিপাদন, সমীকরণ না সূত্র প্রতিপাদন হবে, এটা হবে সূত্র প্রতিপাদন, সূত্র প্রতিপাদন হবে। অধ্যায় 14.3 ওভারহেড লাইনের ক্যাপাসিট্যান্স নির্ণয়ের সম্পর্কিত সমস্যার সমাধান। পরে থাকছে চ্যাপ্টার 15.5 থেকে লোডের লিডিং পাওয়ার ফ্যাক্টরে স্বল্প দৈর্ঘ্য পরিবহন লাইনের ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন ও প্রেরণ প্রান্তের ভোল্টেজ নির্ণয়করণ সম্পর্কিত কিছু সমস্যা দেখবো আমরা। এটা সমীকরণ দেখবো। পরবর্তীতে আবার নাম্বার 5-এ থাকছে 15.6 থেকে স্বল্প দৈর্ঘ্য পরিবহন লাইনের ভোল্টেজ রেগুলেশন ও দক্ষতা সম্পর্কিত সমস্যা সমাধান। অর্থাৎ আগামী লাইভ ক্লাসে 13.3 চ্যাপ্টার 13 এর একটা, 14.2 14 এর দুইটা টপিকস আর 15 চ্যাপ্টারের দুটো টপিকস নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী লাইভ ক্লাসে তোমাদের শত অংশগ্রহণ একান্ত কাম্য। মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।